ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। সবাই আশা করি অনেক ভালো আছো এবং তোমরা সবাই আমাকে একটু জানাও তো যে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকঠাক কিনা। সো আমি আজকে আরেকটি ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসে চলে এসেছি। সো ফার্স্ট পেপারের অনেকগুলো প্যাসেজ তোমাদেরকে পড়াচ্ছি, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে তোমাদের ফার্স্ট পেপারে যে সব প্যাসেজ গুলো লাগবে সবগুলো প্যাসেজই আমি ইনশাল্লাহ তোমাদেরকে খুব ইজিলি বুঝিয়ে দিব এবং আমি সেই ধারাবাহিক চেষ্টায় আছি তোমাদের সাথে। সো আমার মনে হয় যে সবাই ঠিকঠাক আছো এবং সবাই ঠিকঠাক ভাবে বুঝতেও পারছো। সো আমি তোমাদের কমেন্ট গুলো একটু চেক করে নিচ্ছি, সবকিছুই আশা করি ঠিকঠাক আছে এবং সবকিছু তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, সো প্যাসেজের এই টপিকটা তোমরা অনেকে আজকে নতুন দেখতেছো যে নভেরা আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন। সো এইটা ইম্পর্টেন্ট। আসো আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা। সো আমি চেষ্টা করি যে তোমাদের প্রত্যেকটা প্যাসেজকে একবার বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমাদের আর কোনো ইস্যুস না থাকে। আমি তোমাদের কমেন্ট গুলো একটু চেক করি ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি সব ঠিকঠাক। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করছি। নভেরা আহমেদ, নভেরা আহমেদ এটা একটা প্রপার নাউন। ওয়াজ ছিলেন দ্য পায়োনিয়ার, পায়োনিয়ার অর্থ হচ্ছে অগ্রদূত, অগ্রদূত কি ছিলেন? অগ্রদূত ছিলেন অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। খেয়াল করো, স্কাল্পটিং মানে হচ্ছে ভাস্কর্য শিল্প। স্কাল্পটিং হচ্ছে ভাস্কর্য শিল্প, ভাস্কর্য শিল্প। সো খেয়াল করে দেখো, উনি ছিলেন ভাস্কর্য শিল্পের অগ্রদূত। তিনি ছিলেন কি? হ্যাঁ, ভাস্কর্য শিল্পের অগ্রদূত। ঠিক আছে, ইন বাংলাদেশ, বাংলাদেশের। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি নভেরা আহমেদ ওনার প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছেন, সেটা হলো নভেরা আহমেদ হলেন বা ছিলেন দ্য পায়োনিয়ার। পায়োনিয়ার হচ্ছে এখানে নাউন এবং পায়োনিয়ার অর্থ হচ্ছে, পায়োনিয়ার এর অর্থ হচ্ছে অগ্রদূত। ঠিক আছে, অফ মডার্ন স্কাল্পটিং। মডার্ন মানে হচ্ছে আধুনিক, মডার্ন হচ্ছে কি? আধুনিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, অগ্রদূত নাউন, মডার্ন হচ্ছে অ্যাডজেক্টিভ, স্কাল্পটিং হচ্ছে ভাস্কর্য শিল্প। এই স্কাল্পটিং হচ্ছে ভাস্কর্য শিল্প ইন বাংলাদেশ। তার মানে বাংলাদেশের ভাস্কর্য বা আধুনিক ভাস্কর্য শিল্পে এক অগ্রদূত ছিলেন, তিনি হলেন নভেরা আহমেদ। ঠিক আছে, তিনি হলেন কি? হ্যাঁ, নভেরা আহমেদ। এইবার আসো দেখো, শি ইজ অলসো ওয়ান অফ দা মোস্ট। আমরা জানি ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রি হয়। আমরা জানি ওয়ান অফ দার পরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হয়। তো ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রি, যে ওয়ান অফ দা মোস্ট, তাহলে তিনি ছিলেন ওয়ান অফ দা। এই যে ওয়ান অফ দা, ওয়ান অফ দা মানে হলো একজন, অনেকের মধ্যে একজন। ঠিক আছে, বা অন্যতম। ওয়ান অফ দা হচ্ছে কি? অন্যতম বা সবচেয়ে। ঠিক আছে, এবার দেখো, আন্ডার অ্যান্ড মিস রিপ্রেজেন্টেড। খেয়াল করে দেখো, আন্ডার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, আন্ডার মানে হচ্ছে নিচে, মানে নিচে বলতে এখানে আসলে নিচে বুঝায় না, উপেক্ষিত বুঝায়। আন্ডার বলতে এখানে কি? উপেক্ষিত বুঝাচ্ছে। তিনি ছিলেন উপেক্ষিত এবং ভুলভাবে উপস্থাপনকৃত। এই মিস রিপ্রেজেন্টেড অর্থ কোন জায়গায় লিখবো? ভুল, এগুলো লেখা আছে তোমাদের, মানে আমি একটু পরে দিয়েছি। ভুলভাবে উপস্থাপনকৃত, উপস্থাপনকৃত। তাহলে খেয়াল করে দেখো, এখানে তিনি ছিলেন, ভাই কত নাম্বার পেজ এটা? মানে তোমাদের বইয়ের 45 নাম্বার পেজে মেবি। ঠিক আছে, একটু দেখো, যে নতুন বই আছে সেখানে দেখো। সো খেয়াল করে দেখো, শি ইজ ওয়ান অফ দা মোস্ট, তিনি ছিলেন সবচেয়ে উপেক্ষিত, আন্ডার অ্যান্ড মিস রিপ্রেজেন্টেড আর্টিস্ট। আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী। সো তিনি ছিলেন সবচেয়ে বেশি উপেক্ষিত এবং ভুলভাবে উপস্থাপিত একজন আর্টিস্ট। একজন কি? আর্টিস্ট বা শিল্পী, একজন শিল্পী। সো খেয়াল করে দেখো, তিনি ছিলেন দেশের সবচেয়ে উপেক্ষিত ও ভুলভাবে উপস্থাপিত শিল্পীদের একজন। তাইলে হচ্ছে ইন দ্য কান্ট্রি, মানে দেশের সবচেয়ে বেশি উপেক্ষিত এবং ভুলভাবে উপস্থাপিত একজন শিল্পী ছিলেন। তিনি হলো কে? তিনি হলেন নভেরা আহমেদ। আমরা যাকে নিয়ে পড়ছি, যার সম্পর্কে জানছি, ওনার সম্পর্কে একটা তথ্য আমরা পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, সো এই দুইটা লাইন সবাই কি বুঝতে পেরেছো? কোনোটার অর্থ বা কোনো কিছু না জানলে আমাকে বলো। ঠিক আছে, সো এখানে দেখো, এই যে আন্ডার, এখানে আন্ডার এই জায়গাটা তোমাদের বইতে মনে হয় এন্ড নাই, তাই না?
আমার কাছে বইটা নাই মনে হয়। এন্ড কি আছে একটু কমেন্টে জানাও তো, একসাথে মনে হয়। আন্ডার মিসপ্রেজেন্টেড বা রিপ্রেজেন্টেড। আন্ডার মিসরিপ্রেজেন্টেড মানে হলো ভুলভাবে উপস্থাপিত, ঠিক আছে, অথবা উপেক্ষিত, ঠিক আছে। আমি জানি না কিভাবে দেওয়া আছে, এক এক বইতে মেবি কে জানি বললো যে, যাই হোক দেখো, আন্ডার এন্ড মিসরিপ্রেজেন্টেড অথবা আন্ডার মিসরিপ্রেজেন্টেড মানে হচ্ছে উপেক্ষিত এবং হচ্ছে ভুলভাবে উপস্থাপিত আছে। হ্যাঁ, সো তিনি হচ্ছেন একজন উপেক্ষিত, আমরা বলি না আমি খুব উপেক্ষিত, ঠিক আছে। ওকে, এবার আসো এরপরে খেয়াল করে দেখো, when describing the words, when যখন, when হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে যখন। খেয়াল করে দেখো, when describing মানে হচ্ছে বর্ণনা করেছিলেন the works of the first modern। খেয়াল করে দেখো, when describing মানে কি, বর্ণনা করা। যখন বর্ণনা করেছেন the works হচ্ছে কর্ম, কাজ বা শিল্পকর্ম, the works of the first modern Bangladeshi sculptor নোভেরা আহমেদ। দেখো, যখন বর্ণনা করেছিলেন দ্য ওয়ার্কস অফ দ্য ফার্স্ট মডার্ন বাংলাদেশি স্কাল্পচার, তো এই যে নোভেরা আহমেদ, উনাকে বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের প্রথম ভাস্কর্য শিল্পী বলা হয়। এখানে কি বুঝিয়েছে? প্রথম ভাস্কর্য শিল্পী বলা হয়। সো এই যে নোভেরা আহমেদ, ইনি শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা শুনেছো তোমরা? শিল্পাচার্য জয়নুল আবেদিন, দেখো কি বলেছে, তিনি হচ্ছে এই যে নোভেরা আহমেদ। হ্যাঁ দেখো, এই যে when describing মানে হচ্ছে এই যে ডেসক্রাইবিং, বর্ণনা করছে কার কাজকে? নোভেরা আহমেদের কাজকে ডেসক্রাইবিং করছে কেউ একজন। কে ডেসক্রাইবিং করছে? সেটা হলো শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি ঘোষণা করেন, প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা বা কোনো কিছু বলা, ঠিক আছে, ঘোষণা করা। তাহলে খেয়াল করে দেখো ভাই, স্কাল্পটিং মানে কি লিখে দিয়েছিলাম তো, স্কাল্পটিং হচ্ছে ভাস্কর্য শিল্প। সো তিনি দেখো কি বলেছে, যে তিনি ঘোষণা করেছিলেন বা তিনি বলেছিলেন, যেটাই বলো, তিনি বলেছিলেন হোয়াট নোভেরা ইজ ডুইং নাও উইল টেক আস আ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড, শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট। সো কে জানি একটু আগে আমাকে বললা যে ভাইয়া নোভেরা আহমেদ ছেলে না মেয়ে? তুমি বলো, তোমার কাছে ছেড়ে দিলাম, এখন তুমি আমাকে উত্তর দাও যে নোভেরা আহমেদ ছেলে না মেয়ে। দেখো, এই বলো, খেয়াল করে দেখো কি বলেছে, এই যে when describing the works of first modern Bangladeshi sculpture, যে বাংলাদেশি প্রথম মডার্ন বা আধুনিক ভাস্কর্য শিল্পী সম্পর্কে যখন বর্ণনা করেছিলেন জয়নুল আবেদিন, বলেছিলেন তিনি প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা বা ঘোষণা করেছিলেন বা বলেছিলেন, যেটাই বলো, বলেছিলেন বা ঘোষণা করেছিলেন। কি করেছিলেন? হোয়াট নোভেরা, যে নোভেরা ইজ ডুইং নাও, যেটা এখন, ইজ ডুইং নাও মানে কি, যেটা এখন নোভেরা করছে, উইল টেক আস, এটা নিবে, উইল টেক নিবে মানে এটা ভবিষ্যৎ, ফিউচার ইনডিফিনিট টেন্স, আ লং টাইম অনেক দীর্ঘ সময়, টু আন্ডারস্ট্যান্ড ইনফিনিটিভ বুঝতে, শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, যে তিনি কি ধরনের শিল্পী এটা বুঝতে একটা বড় সময় লাগবে, একটা কি বড় সময় লাগবে। উনি যে কি ধরনের, আমরা বলি না এই মালটা যে কি জিনিস, এটা বুঝতে সময় লাগবে কিন্তু। সো এইখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন ঘোষণা করেছিলেন বা বলেছিলেন যে নোভেলা যে কাজ করছে, এই নোভেরার, হ্যাঁ নোভেরার যে কি জিনিস বা যা করছে এটা বুঝতে আমাদের অনেক সময় লাগবে, তিনি সেই রকমের একজন আর্টিস্ট। ওকে, অলরেডি তোমরা উত্তর পেয়ে গেছে, এটা মেয়ে, ঠিক আছে। এবার দেখো, দিস অ্যাপ্টলি ডেসক্রাইবস, খেয়াল করে দেখো, দিস মানে এই, অ্যাপ্টলি মানে হচ্ছে যথাযথভাবে, অ্যাডভার্ব। খেয়াল করে দেখো, দিস অ্যাপসলি যথাযথভাবে, খেয়াল করে দেখো। সো দিস অ্যাপলি এটা হচ্ছে যথাযথভাবে, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এই যে দিস অ্যাপলি ডেসক্রাইব হচ্ছে ভার্ব, বর্ণনা করা। হার প্রোগ্রেসিভ মানে হচ্ছে আমরা বলি না প্রগতিশীল, তাহলে খেয়াল করে দেখো, এই যে হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রোগ্রেসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, থটস হচ্ছে নাউন। তাহলে দেখো দিস অ্যাব্রাবলি ডেসক্রাইবস, এটা যথাযথভাবে বর্ণনা করে, এই ডেসক্রাইবস হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে কারণ দিজ আছে। হ্যাঁ, সো খেয়াল করে দেখো, দিস অ্যাপটলি ডেসক্রাইবস, এটা যথাযথভাবে বর্ণনা করে, হার তার প্রোগ্রেসিভ অর্থ হচ্ছে প্রগতিশীল, ঠিক আছে, প্রগতিশীল থটস চিন্তা ভাবনা।
তার মানে হচ্ছে দিস অ্যাপলি ডেসক্রাইবস, এইটা যথাযথভাবে বর্ণনা করছে হার প্রোগ্রেসিভ থটস, তার প্রগতিশীল চিন্তা ভাবনা ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার, ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার মানে হলো যে ফিল্ড মানে মাঠ না বা ক্ষেত্রে, এটা মাঠ বলতে পারি ক্ষেত্র বলতে পারি, যে এই ভাস্কর্যের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ভাস্কর্যের ক্ষেত্রে তার যে প্রোগ্রেসিভ যে চিন্তা চেতনা বা তার যে প্রগতিশীল যে চিন্তা চেতনা, এটা যথাযথভাবে বর্ণনা করেছে। এবার দেখো, নভেরা আহমেদ ওয়াজ বর্ন ইন, এবার এতক্ষণ তার সম্পর্কে বলা হয়েছে এবং তার জন্ম সম্পর্কে বলছে, ঠিক আছে? কি বলেছে? নভেরা আহমেদ ওয়াজ বর্ন ইন, সো ওয়াজ বর্ন তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আসে ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এখানে দেখো নভেরা আহমেদ ওয়াজ বর্ন ইন কালচারালি ইনক্লিনড, খেয়াল করে দেখো কালচারালি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে সাংস্কৃতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে। দেখো তোমাদের কোনো যে এই জায়গাগুলো একটু খেয়াল করে দেখো, তোমাদের যদি কোনোটা না বুঝো আমাকে বলবা যে ভাই এটা একটু আবার বলেন। হ্যাঁ, প্রোগ্রেসিভ অর্থ এটা আমি লিখে দিছি, কি কমেন্ট করছো দেখি, বেঁচে আছে কিনা? আচ্ছা উনি বেঁচে আছে না, না বেঁচে আছে একটু পরে পাবি, দাঁড়া। বন্ডের দল কমেন্ট কই, কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ ভাই রে ভাই, ওই বেটি নাম যখন শুনছে এটা মহিলা, তখনই তার ইয়া করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করে দেখো এই কালচারালি হচ্ছে সাংস্কৃতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, আর ইনক্লিনড মানে হচ্ছে ঝোঁক, আমরা বলি না তার ঝোঁক আছে, ঝোঁক সম্পন্ন, যে মানে তারা সাংস্কৃতিক ভাবে বা সাংস্কৃতিক ইন্টারেস্টেড বা আগ্রহী, ইনক্লিনড আগ্রহী বা ঝোঁক এরকম বোঝায়। বা স্কাল্পচার মানে কি দেখছো, গত ক্লাসে স্কাল্পচার পড়াইছি, আজকে আইসা বলে যে স্কাল্পচার মানে কি? স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য, ভাস্কর্য, ঠিক আছে? সো খেয়াল করে দেখো যে নভেরা আহমেদ ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন এ কালচারালি ইনক্লিনড, একটা সাংস্কৃতিক ভাবে ঝোঁক বা সাংস্কৃতিক ভাবে আগ্রহীশীল এরকম ফ্যামিলি, পরিবারে, ইন চিটাগং, ঠিক আছে? তার মানে তার জন্মস্থান হচ্ছে চিটাগং এ। সো এখানে আমরা যে জিনিসটা পেলাম, কালচারালি ইনক্লিনড মানে হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্যামিলি ইন চিটাগং, চিটাগং এ। ওয়ার সেখানে দেখো, ওয়ার সেখানে হি ওয়াজ ইন্সপায়ার্ড, এই যে হি ওয়াজ ইন্সপায়ার্ড, এটা হচ্ছে প্যাসিভ মুডে আছে, প্যাসিভ ভয়েসে আছে। ইন্সপায়ার্ড সে নিজে নিজে হয় নাই, কারো মাধ্যমে হয়েছে। আর কেউ যদি ইন্সপায়ার করে তাহলে হচ্ছে এখানে ওয়াজ ইন্সপায়ার্ড হয় না, এখানে বিভার থাকে না। তাহলে শি ওয়াজ ইন্সপায়ার্ড, তিনি উৎসাহিত হয়েছিলেন বাই হার মাদার্স স্কিল, তার মায়ের দক্ষতা দেখে, ইন মেকিং ডলস হাউস, পুতুলের বাড়ি, আউট অফ ক্লে। এই যে গতকাল তোমাদেরকে কি পড়াইছি, তোমাদেরকে গতকাল আমি হচ্ছে আর্ট ক্রাফট সম্পর্কে পড়াইছি, তাই না? ক্রাফট ওয়ার্ক সম্পর্কে পড়াইছিলাম, তাই না? সো এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো, এখানে বলেছে তার যে মায়ের যে পুতুলের ঘর কি দিয়ে, মাটি দিয়ে তৈরি, দেখো যেটা হচ্ছে মাটি দিয়ে তৈরি। তো এই যে তিনি উৎসাহ পেয়েছিলেন, তার যে মায়ের দক্ষতা অনুপ্রাণিত হন, সেটা হচ্ছে মাটির তৈরি পুতুলের ঘর। তাহলে ইন মেকিং ডলস হাউস, তার মানে হচ্ছে এই যে তিনি যে ভাস্কর্য অথবা তিনি যে একজন অনেক প্রোগ্রেসিভ একজন হচ্ছে ভাস্কর্য অথবা মডার্ন স্কাল্পচার ছিলেন, তার যে উৎসাহ পাওয়া বা উৎসাহ উদ্দীপনা পাওয়া সেটা হচ্ছে তার মা থেকে, এবং তার মারও কিন্তু কাজ রয়েছে, সেটা হচ্ছে ইন মেকিং ডলস হাউসেস, মাঠ, এই যে এখানে দেখো পুতুলের ঘর বানানো, আউট অফ মাটি থেকে, আউট অফ থেকে, ক্লে মাটি থেকে, এন্ড বিকেম ফ্যাসিনেটেড উইথ, ফ্যাসিনেটেড, ফ্যাসিনেট আমরা বলি না আমি ফ্যাসিনেট ফিল করছি, ঠিক আছে? দেখো ফ্যাসিনেটেড মানে কি, ফ্যাসিনেটেড মানে হলো মুগ্ধ হওয়া, আমরা বলি না আমি খুব ফ্যাসিনেটেড হয়েছি, মুগ্ধ হয়েছি। ভাই ক্লে মানে কি? ক্লে মানে হচ্ছে মাটি, একটু আগে বললাম ক্লে হচ্ছে কি মাটি। সো খেয়াল করে দেখো কি বলেছে, যে বিকেম ফ্যাসিনেটেড, তিনি মুগ্ধ হয়েছিলেন। বিকেম মানে কি? হওয়া, তার মানে হয়েছিলেন, বিকেম হয়েছিলেন, ফ্যাসিনেটেড উইথ ওয়ার্কিং উইথ থ্রি ডাইমেনশনাল ফর্মস। খেয়াল করে দেখো, তার মানে এখানে বলেছে তার যে মুগ্ধ হওয়া এই কাজটা হলো থ্রি ডাইমেনশনাল, ত্রিমাত্রিক ফর্ম, ফর্ম মানে হচ্ছে আকার বা রূপ, তার মানে যে থ্রি ডাইমেনশনাল ফর্মস, ত্রিমাত্রিক যেই আকার বা রূপ, এটা দেখে তিনি হচ্ছে কি হয়েছেন, অনেক বেশি ফ্যাসিনেটেড হয়েছেন। তার মানে শি বিকেম, দেখো এখানে বলেছে এন্ড বিকেম ফ্যাসিনেটেড, তিনি মুগ্ধ হয়েছিলেন উইথ ওয়ার্কিং উইথ, আর ওটা মনে রাখবা ফ্যাসিনেটেড উইথ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্যাসিনেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্যাসিনেটেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা যে জিনিসটা দেখছি, এখানে বিকেম এর পরে অ্যাডজেক্টিভ বসে ফ্যাসিনেটেড,
ওয়ার্কিং উইথ 3 ডাইমেনশনাল ফর্মস। এই 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক, এটার অর্থ কি? ত্রিমাত্রিক না থাকলে না জানলে আমি লিখে দিই, ত্রিমাত্রিক। তো এই যে ত্রিমাত্রিক যে ফর্ম, এই ফর্মে তো এখন আমরা যে জিনিসটা খেয়াল করব যে আসলে ত্রিমাত্রিক, খেয়াল করে দেখো তার যে ইন্সপাইরেশনটা, এই ইন্সপাইরেশনটা কোথায় আসছে। এবার আসো, অ্যাজ যেহেতু আহমেদ ওয়াজ এডুকেটেড ইন লন্ডন, যেহেতু খেয়াল করে দেখো তার মানে তার পড়াশোনা কোথায় ছিল, মানে তিনি কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন? ইন লন্ডন অ্যান্ড ফ্লোরেন্স। তার মানে দুইটা জায়গা থেকে তিনি বলেছেন। সো এটাই বলছে দিস অ্যাপলি ডেসক্রাইব বা অ্যাপ্লাই ডেসক্রাইব, যে এটা যথাযথভাবে বর্ণনা করা হইলো বা হয়েছে হার প্রোগ্রেসিভ থটস, তার প্রগতিশীল চিন্তা ভাবনা ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার। এই যে ভাস্কর্যের ক্ষেত্রে বা ভাস্কর্যের মাঠে তার বিষয় যেটা বলেছে এটা আসলে কি ছিল, যথাযথভাবে উপস্থাপন করার মতো ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা যে এখানে ছিলাম দেখো, অ্যাজ আহমেদ ওয়াজ এডুকেটেড ইন লন্ডন, যেহেতু তিনি লন্ডনে পড়াশোনা করেছিলেন, অ্যান্ড ফ্লোরেন্স, শুধু লন্ডন, লন্ডন অ্যান্ড ফ্লোরেন্স দুই জায়গায়। হার স্কাল্পচারাল, দেখো স্কাল্পচারাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে ভোকাবুলারি এটা হচ্ছে নাউন। দেখো নতুন নতুন কিছু ওয়ার্ড শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে তার যে স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য বিষয়ক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভাস্কর্য বিষয়ক। এই যে বারবার এই ওয়ার্ডটা আসতেছে, তারপরে তোমরা বলো ভাই এটার অর্থ কি? ভাস্কর্য বিষয়ক। ওকে, ভোকাবুলারি অর্থ আমরা যেটা জানি শব্দ ভান্ডার। সো এখানে আসলে ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার বুঝায় নেই, এখানে যে জিনিসটা বুঝিয়েছে ধারা বা প্রকাশভঙ্গি, এটা দ্বারা বুঝাইছে কি? ধারা বা প্রকাশভঙ্গি। এটা হচ্ছে ধারা বা প্রকাশভঙ্গি। তাহলে খেয়াল করে দেখো, হার স্কাল্পচারাল ভোকাবুলারি, তার ভাস্কর্য বিষয়ক যে ভোকাবুলারি বা ধারা, ওয়াজ বেসড অন, ভিত্তি হয়, আ কম্বিনেশন, তার যে এটার ভিত্তিটা কি ছিল? আ কম্বিনেশন অফ ওয়েস্টার্ন আইডিয়াজ। খেয়াল করে দেখো, এই মহিলা যেহেতু বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, খেয়াল করে দেখো এখানে সংমিশ্রণ ছিল। কম্বিনেশন মানে কি? সংমিশ্রণ। ওয়েস্টার্ন মানে পাশ্চাত্য, আমরা জানি। দেখো ওয়েস্টার্ন মানে হচ্ছে পাশ্চাত্য, পাশ্চাত্য। সো সে যেহেতু লন্ডনে ছিল, ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিল, তো আলটিমেটলি তার যেই ইয়েটা ছিল স্কাল্পচারাল ভোকাবুলারি, মানে তার যে ভাস্কর্য বিষয়ক যে ধারা বা প্রকাশভঙ্গি ছিল, এটা কেমন ছিল? এটা ছিল কম্বিনেশন মানে সংমিশ্রণ। এটাতে কি ছিল? সংমিশ্রণ। সংমিশ্রণ ছিল। কিসের সংমিশ্রণ ছিল ভাইয়া? খেয়াল করে দেখো, অফ ওয়েস্টার্ন আইডিয়াস, পাশ্চাত্য ধারণার। পাশ্চাত্য ধারণার কি ছিল? পাশ্চাত্য ধারণার ছিল অ্যান্ড ফোক ট্র্যাডিশন। ফোক মানে কি? লোক ঐতিহ্য, যেটা আমাদের বাঙালি কালচার আমরা বলি লোক। ফোক হচ্ছে লোক, আর কালচার মানে হচ্ছে সরি ট্র্যাডিশন হচ্ছে ঐতিহ্য। তার লোক ঐতিহ্যের সাথে এবং পাশ্চাত্য ভাবনার সাথে তিনি মিল করে একটা নাইস কম্বিনেশন দেখানোর চেষ্টা করেছেন। বুঝতে পারছি? ওকে, আচ্ছা এবার আসো, ম্যানি, ম্যানি মানে অনেক, অফ হার এয়ার, দেখো আর্টিফ্যাক্টস, দেখো আচ্ছা আমি মুছলাম, হ্যাঁ। আর এখানে আমি তোমাদেরকে দিয়ে দিছি, টেনশন করো না, তোমাদের গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড এদের সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিয়েছি আমি। এখন তোমাদের এগুলা দেই যাতে করে তোমাদের সুবিধা হয়। এতদিন বলছো ভাইয়া আমাদের কেন দেন না। সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, আমরা যেখানে ছিলাম দেখো কি বলছে, মেনি অফ হার আর্টিফ্যাক্টস। এখানে দেখো তার আর্টিফ্যাক্টস হচ্ছে শিল্পকর্ম, তার অনেক বা তার বেশিরভাগ। দেখো মেনি অফ হার আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্টস হচ্ছে কি? শিল্পকর্ম। যে তার বেশিরভাগ অথবা অনেক শিল্পকর্ম ওয়ার বেসড অন কোথায়, কিসের উপর ভিত্তি করে? ভিলেজ লাইফস, গ্রামীণ জীবন, গ্রাম্য জীবন, এন্ড ফোক মোটিভস। ফোক মানে হচ্ছে লোক, মোটিভ হচ্ছে নকশা। গতকাল বা গত ক্লাস আমি পড়াইছিলাম, মোটিভ হচ্ছে কি? নকশা। তাহলে দেখো ফোক মোটিভস মানে হচ্ছে লোক নকশায়। তার মানে কি কি ছিল দেখো, তার যে আর্টিফ্যাক্ট ছিল মানে হচ্ছে শিল্পকর্ম ছিল, সেটা বেসড অন, সেটা ভিত্তি করছে কিসের উপর ভাইয়া? ভিলেজ লাইফস, যে গ্রাম্য জীবনে, এন্ড ফোক মোটিভস, লোক নকশায়। ঠিক আছে? অফ হুইচ, যেটির মধ্যে, খেয়াল করে দেখো, যেটির মধ্যে শি ওয়াজ কিন অবজারভার, শি ওয়াজ আ কিন অবজারভার। খেয়াল করে দেখো, কিন অবজারভার, কিন মানে খুবই সূক্ষ্ম বা তীক্ষ্ণ। আমরা বলি না এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অত চিকন বুদ্ধি, তাই না? আমরা বলি না চিকন বুদ্ধি, যে তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ। ঠিক আছে?
শি ওয়াজ আ কিন অবজারভার। অবজারভার মানে হচ্ছে পর্যবেক্ষক, তিনি ছিলেন একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক। ঠিক আছে, ওকে, এবার আসো। শি অলসো ইনকর্পোরেটেড, এখানে দেখো শি অলসো, এই অলসো হচ্ছে অ্যাডভার্ব আর ইনকর্পোরেটেড হচ্ছে ভার্ব। দেখো ইনকর্পোরেটেড হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অন্তর্ভুক্ত করা বা সংযুক্ত করা। ইনকর্পোরেটেড অর্থ কি? অন্তর্ভুক্ত করা বা হচ্ছে কি সংযুক্ত করা। হ্যাঁ ভাই, প্রখর, হ্যাঁ প্রখরও একই কথা, তীক্ষ্ণ প্রখর, তার মানে একজন প্রখর পর্যবেক্ষক ছিল। এবার বলছে শি অলসো ইনকর্পোরেটেড। ইনকর্পোরেটেড অর্থ কি? যুক্ত করেছিলেন, তিনি যুক্ত করেছিলেন, এটা পাস্ট ফর্ম, যুক্ত করেছিলেন, ভার্বের পাস্ট ফর্ম, তিনি যুক্ত করেছিলেন। কি করেছিলেন? দেখো বুদ্ধিস্ট থিমস। দেখো এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, তিনি বৌদ্ধ বিষয়বস্তু, থিম মানে হচ্ছে বিষয়বস্তু বা ধারা, তিনি বুদ্ধ বিষয়বস্তু কি করেছিলেন? যুক্ত করেছিলেন ইন হার ওয়ার্কস, তার কাজে। এন্ড ডেভেলপড, এবং উন্নতি করেছিলেন বা একটা স্থাপন করেছিলেন অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল। দেখবা এক একজন আর্টিস্টের এক এক রকম স্টাইল থাকে, সো উনি এই জায়গাটাই তিনি বুঝাইছেন যে তার স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল মানে কি স্বতন্ত্র, তো তিনি স্বতন্ত্র, স্টাইল মানে হচ্ছে ধারা, তো ইন্ডিভিজুয়াল মানে কি স্বতন্ত্র। দেখো আমি যে প্রতিদিন তোমাদেরকে যেভাবে ওয়ার্ড মিনিং গুলো লিখে দেই, এগুলা পড়লে, এই যে বলো অবজারভার মানে কি, এই দেখো অবজারভার মানে এই যে পর্যবেক্ষক লিখে দিছি। আমি যখন লিখি এগুলা কি দেখা যায় না? মানে বোর্ড কি কালো হয়ে যায় নাকি? ক্যামেরা চলে যায়? বুঝতে পারি না যে আসলে ক্যামেরা চলে যায় কেন নাকি। খেয়াল করে দেখো ভাইয়া পুরা কি বলেছে যে আমরা কইছিলাম ডেভেলপড, তিনি স্থাপন করেছিলেন বা নজির করেছিলেন অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল, একটা স্বতন্ত্র ধারা, দ্যাট ডেপিক্টেড, ডেপিক্টেড মানে অঙ্কন করা, আঁকা, অঙ্কন করা। আমরা বলি না ড্র, ড্র বলি কিনা? ডেপিক্টেড মানে আঁকা, অঙ্কন করা বা উপস্থাপন করা, যেটাই বলো উপস্থাপন করতে, দ্যাট ডেপিক্টেড, যেটা উপস্থাপন করেছিল দ্য এক্সপিরিয়েন্সেস অফ উইমেন, দ্য এক্সপিরিয়েন্সেস উইমেন, যে নারীদের, নারীদের যে অভিজ্ঞতা সেটা উপস্থাপন করেছেন। বুঝতে পেরেছি? তো খেয়াল করে দেখি আমরা যে এখানে বলেছে ডেপিক্টেড মানে হচ্ছে উপস্থাপন করা, আর ডেপিক্টেড এটা যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে উপস্থাপন করেছিলেন। কি করেছিলেন? দ্য এক্সপিরিয়েন্সেস অফ উইমেন, তার মানে নারীদের যে অভিজ্ঞতা তিনি সেটা এঁকেছিলেন বা উপস্থাপন করেছিলেন। তার মানে দেখো কি বলেছে, তিনি তার কাজের মধ্যে কি কি করেছেন? বৌদ্ধ বিষয়বস্তু, এই যে বুদ্ধিস্ট থিম তিনি যুক্ত করেছিলেন, তিনি নারীদের যে অভিজ্ঞতা সেখানে অ্যাড করেছিলেন বা যুক্ত করেছিলেন। ঠিক আছে, হ্যাঁ ভাই, চিত্রায়ন করা, হ্যাঁ চিত্রায়ন করা। তাহলে তুমি বলতে পারো এটা যে তিনি ডেপিক্টেড, মানে দেখো দ্যাট ডেপিক্টেড, যেটা চিত্রায়িত হয়েছে, দ্য এক্সপিরিয়েন্সেস অফ উইমেন, নারীদের অভিজ্ঞতা তিনি অ্যাড করেছেন, তিনি বুদ্ধিস্ট থিম দিয়েছেন, তিনি ভিলেজ লাইফস। দেখো এখান থেকে একটা ফ্লো চার্ট আসতে পারে, এখান থেকে তোমাদের একটা ফ্লো চার্ট আসতে পারে যে তার কাজের মধ্যে কি কি ছিল। তার কাজ কিসের মধ্যে ছিল? ভিলেজ লাইফস, গ্রাম্য জীবন ছিল, ফোক মোটিভ ছিল, ঠিক আছে। তারপরে তিনি হচ্ছে বুদ্ধিস্ট থিম অ্যাড করেছেন, ঠিক আছে। তারপরে তিনি একটা ইন্ডিভিজুয়াল স্টাইল রেডি করেছেন এবং তিনি দেখিয়েছেন এক্সপিরিয়েন্স অফ উইমেন, মানে উইমেনদের, নারীদের এক্সপিরিয়েন্সটা কি করেছেন? দেখিয়েছেন। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া পুরা, তাহলে খেয়াল করে দেখো এখান থেকে একটা ফ্লো চার্ট আসতে পারে না ভাইয়া? আসতে পারে। তো এই জিনিসগুলো আমি কিন্তু তোমাদেরকে এমন ভাবে বুঝাচ্ছি যাতে করে তোমরা যেভাবে আসুক, আমি ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝাচ্ছি যাতে করে তোমাদের মাথায় আসে। ঠিক আছে ভাইয়া, বই কোন দিনে আসবে? বই 13-14 তারিখ ইনশাল্লাহ প্রেসে আমরা দিব। ঠিক আছে, শোনো, ইংলিশ টেক্সট বুকের বইটা এবং শিউরে প্লাস তো নতুন এডিশন বা এই যে এটা পেয়েছে হয়তো, সো এই টেক্সট বুকের বইটাতে অনেক কাজ আমাদের, এই জন্য টাইম লাগতেছে। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে তোমাদের পায়োনিয়ার অর্থ কি, প্রোক্লেমড অর্থ কি, ফ্যাসিনেটেড অর্থ কি, ভোকাবুলারি অর্থ কি, কম্বিনেশন অর্থ কি, ইনকর্পোরেটেড অর্থ কি, এগুলো সব কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, এই যে ডেপিক্টেড, চিত্রিত, বর্ণিত বা উপস্থাপিত, যেটাই বলো, এবার দিয়েছি, এগুলো তোমরা পেয়ে যাবে, সমস্যা নাই। এবার আসো, ইন অগাস্ট 1960, 1960 সালের অগাস্ট মাসের কথা বলেছে, 1960 সালের অগাস্ট মাসের কথা বলেছিল।
আচ্ছা, আমি যদি একটু মানে আগের অংশটা একটু বাংলায় সামারি করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। খেয়াল করে দেখো ভাইয়া, আমি এই প্যাসেজটা যদি আমি তোমাদের দেখাই তোমরা একটু খেয়াল করবা। এটা হলো যে নভেরা আহমেদ উনি একজন আধুনিক ভাস্কর্য শিল্পী, এটা আমরা পেয়েছি, এবং আধুনিক ভাস্কর্য শিল্পের একজন অগ্রদূত ছিলেন। তার কাজ ছিল হচ্ছে প্রগতিশীল ছিল, এই যে প্রোগ্রেসিভ লেখা আছে, পাশ্চাত্য শিল্প ভাবনা ছিল, লোক ঐতিহ্য ছিল, এবং নারীদের অভিজ্ঞতা এবং বৌদ্ধিস্ট কালচার তিনি তুলে ধরেছেন। তার এইখানকার মূল পয়েন্ট যদি আমি বলি, তিনি মডার্ন স্কাল্পটিং এর পায়োনিয়ার ছিলেন। তারপরে তিনি এমন প্রোগ্রেসিভ থটস এর ছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে উনি যে কাজগুলো করেছিলেন, যেহেতু উনি বাইরে ছিলেন, লন্ডনে এবং ফ্লোরেন্সে ছিলেন, তিনি তার কাজে কম্বিনেশন রেখেছেন ওয়েস্টার্ন আইডিয়াস, এই যে ওয়েস্টার্ন আইডিয়াস রেখেছেন, ফোক ট্র্যাডিশন রেখেছেন, তিনি হচ্ছে গ্রামের জীবন রেখেছেন, তারপর হচ্ছে লোক নকশা রেখেছেন, তিনি বুদ্ধিস্ট থিম রেখেছেন, তিনি নারীদের এক্সপিরিয়েন্স রেখেছেন। সো এটাই হচ্ছে আমাদের জাস্ট এইখানে সামারিটা। এবার আসলে আমরা যেটা বলেছিলাম যে 1960 সালে 1960 সাল বলতে এখানে অগাস্ট মাসকে বুঝিয়েছে, যে 1960 সালের অগাস্ট মাসে নভেরা আহমেদ হ্যাড হার ফার্স্ট সোলো এক্সিবিশন। সোলো 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 সোলো, একলা চলো রে, এই সোলো হচ্ছে একক, ওমন একলা চলো রে, এই যে চলো ফার্স্ট প্রথম। দেখো নভেরা আহমেদ হ্যাড হার ফার্স্ট মানে প্রথম, তার প্রথম একক, দেখো একক এক্সিবিশন, এক্সিবিশন হচ্ছে প্রদর্শনী, একক প্রদর্শনী ছিল অর্গানাইজড। দেখো অর্গানাইজড মানে কি, যেটা আসলে আমরা দেখি যে দেখবা যে বিভিন্ন যখন প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখি যে কারোর মাধ্যমে কোনো মাধ্যমে আয়োজিত হয় বা আয়োজন করা হয়। তাহলে এখানে দেখো অর্গানাইজড মানে হচ্ছে, ভাইয়া ইংলিশ এক্সাম শেষ হয়েছে, থ্যাংক ইউ এত ভালো পড়ানোর জন্য, আলহামদুলিল্লাহ। তোমাদের সবার উদ্দেশ্যে বলি যে তোমরা যারা আমার ইংরেজি ক্লাস করো, তোমরা বিশ্বাস রাখো ইনশাল্লাহ শেষ পর্যন্ত যদি লেগে থাকো, আমি এটা বলতে চাই যে ইনশাল্লাহ তোমরা বেস্ট কিছু পেতে যাচ্ছ। এই যে আমরা অ্যাডমিশনদের পড়াই, এই যে ধরো তোমাদের অনেক স্টুডেন্ট এইচএসসি তে খারাপ করেছে, তোমাদের বড় ভাইরা, হ্যাঁ তোমরা এখানে 27 রয়েছো, 26 রয়েছো, যারাই থাকো না কেন, তোমাদের হাতে সময় আছে এখনো পর্যাপ্ত। বাট 25 বছরের শিক্ষার্থীরা শেষের দিকে এসে আমার ক্লাস করছে কিছু, এখন আফসোস করে। আমি বলবো যে জাস্ট ধৈর্য ধারণ করে তোমরা শেষ পর্যন্ত লেগে থাকো আমার সাথে। আমি তোমাদের উদ্দেশ্য করে বলছি, ইনশাল্লাহ একজন বড় ভাই হিসেবে, একজন সেরা গাইডলাইনার হিসেবে আমাকে পাবা, সবসময় পাবা, ঠিক আছে। সো এখানে যে জিনিসটা খেয়াল করছো, দেখো যে অর্গানাইজড ছিল বা এটা আয়োজিত ছিল কাদের দ্বারা, অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, নাও ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি। দেখো আমাদের যে, আমি এই ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে আমি যখন আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার যখন, তখন অনেক পড়ছি, ঠিক আছে, অনেক পড়ছি, ঠিক আছে। সো খেয়াল করে দেখো যে তোমাদের এই যে পাবলিক লাইব্রেরি যেটা ছিল, এটা এখন ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি। এই যে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, আমি আমার গল্প যদি বলি, আমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে, ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার বেশি একটা ইয়ে যায় না, সেকেন্ড ইয়ার অনেক দিন মানে ওই লাইব্রেরিতে ঘুমাইছি, লাইব্রেরিতে পড়ছি, ঠিক আছে। একটা সময় মনে হয়েছে যে চাকরি বাকরি করব, চাকরির জন্য পড়াশোনা করেছিলাম, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষকে চাকরি দিচ্ছি। আমার দুইটা কোম্পানিতে আলহামদুলিল্লাহ প্রায় 300 প্লাস মানুষ চাকরি করে। আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে, আমার লাইফের এটাই সবচেয়ে বড় প্রাপ্তি, যে মানুষ ইয়ে করছে, আল্লাহ একটা রিজিকের উসিলা করে দিয়েছে। সো আমি জাস্ট আবেগ আপ্লুত হয়ে যাই যে ওই সময় কি পরিমাণ পড়াশোনা করেছি। মানে ঢাকা ইউনিভার্সিটি একটা জাস্ট তখন চিন্তা করছি যে ঢাকা ইউনিভার্সিটি পড়ি, একটা চাকরি বাকরি করতে হবে, হ্যাঁ। তখন আস্তে আস্তে যখন আমার মাইন্ড গ্রো হইলো, তখন মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক সুখ আছে। শুধু এটা না, মানে শুধু এটা না, আমাদের দুইটা কোম্পানিতে এটা তো আছেই, অনেকে চাকরি করে। এর সাথে সবচেয়ে বড় বিষয়, আমি এই যে এডুকেশন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রতি বছর কয়েকশো স্টুডেন্ট চান্স পায় শুধু এডুকেশন থেকে। সো এটা একটা বড় প্রাপ্তি না বলো, মানে অনেক ভালো লাগা কাজ করে আল্লাহর কাছে। এখন মানে আমি আসলে সবসময় খুব খুশি থাকি যে আসলে যে এত বড় একটা পাওয়া আল্লাহ আমাকে মানে দিয়েছেন, মানে অনেক বড় কিছু, অনেক বড় কিছু, ঠিক আছে। সো এই জায়গাটা আসলে অনেক ফিল করি। আমার একটা টার্গেট ছিল, এই যে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে যখন পড়তাম, তখন বিসিএস এর বই নিয়ে পড়াশোনা করতাম। সো মানে খুব খুব মানে মানে পড়াশোনা করেছি, সেই সকালে গিয়েছি, রাতে আসছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ খুবই ভালো হয়েছে। আমাকে মাঝে মাঝে অনেক বলে, ও তুমি এত মানুষকে চাকরি দিছো, তুমি বিসিএস ক্যাডার হও নাই?
বুঝছো? তো যাই হোক, এটা সমাজ আসলে। বাট আমি মনে করি আল্লাহ আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েছি, প্লাস এতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন অনেক বেশি। মাঝে মধ্যে অনেকে পিন্স মারে, বুঝছো? হ্যাঁ, তো কি হয়েছে, অনলাইন শিক্ষক হইছো, তো কি হয়েছে, তোমার তো বিসিএস ক্যাডার হইতে পারলা না। তা আমি পরে বলি, ইভেন আমার স্টুডেন্ট বিসিএস ক্যাডার হয়েছে গত ইয়েতেও। এরকম কয়েকজন আছে ঢাকা ইউনিভার্সিটির এবং ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হয়েছে। সেটা অনেক বড় প্রাপ্তি না? ঠিক আছে। ওই যে সজীব বলেছে, ভাইয়া আমার বোন পাইছে আপনার স্টুডেন্ট। হ্যাঁ, তোমাদের অনেক বড় ভাই বোনেরা আমাদের এখানে পড়ে চান্স পেয়েছে। সো যাই হোক, কই যেন এটাই ছিলাম, তো সরি, আবেগ আপ্লুত হয়ে বলে ফেলছি। যাই হোক, এটা তোমাদের মোটিভেশন একটা ফ্যাক্টর হতে পারে। ঠিক আছে, যে মানুষ পারে না এমন কিছু নাই। ঠিক আছে, ওকে। এবার দেখো, ইট ওয়াজ দ্য ফার্স্ট এভার সোলো স্কাল্পচার এক্সিবিশন। সো এই যে 1960 সালের আগস্ট মাসে যে এই সেন্ট্রাল লাইব্রেরিতে যে এক্সিবিশনটা হয়েছে, একক প্রদর্শনী হয়েছে, সেই প্রদর্শনীটা ছিল, এটা ছিল দ্য ফার্স্ট এভার। খেয়াল করে দেখো, দ্য ফার্স্ট এভার। আমরা বলি না যে এই যে দিস ইজ দ্য ফার্স্ট এভার প্রোগ্রাম লঞ্চড বাই এডুকেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট এভার, মানে একবার প্রথমবারের মতো সোলো মানে হচ্ছে একক, স্কাল্পচার এক্সিবিশন, ভাস্কর্য। দেখো, ভাস্কর্য প্রদর্শনী, এটা ছিল একবার প্রথম বাই এনি স্কাল্পচার অফ বাংলাদেশ। তার মানে হচ্ছে যেহেতু 1960 সাল, তখন তো এটা বাংলাদেশ ছিল না, এটা হচ্ছে আমরা ছিল ইস্ট পাকিস্তান ছিল। দেখো, ইস্ট পাকিস্তান ব্যাক দেন। তো এইখানে দেখো আমাদের এই জায়গাটা, যে 1960 সালে তো আমরা বাংলাদেশ ছিলাম না, তাই না? তো এখানে যে জিনিসটা বলেছে যে তখনকার যে পূর্ব পাকিস্তান ব্যাক দেন, এই যে এটা দ্বারা কি বুঝিয়েছে, এই যে ব্র্যাকেট দিয়ে বলেছে 1960 সালে তো আমরা ইয়ে পাই না, তাই না? আমরা হচ্ছে, হ্যাঁ, আমরা যে বিষয়টা দেখি সেটা হলো যে 1960 সালে আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি। তো সেই ক্ষেত্রে এর আগে আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম। তো এটাই বলেছে যে ওইটাই ছিল একক প্রদর্শনী। It was inaugurated by General Azam Khan of Pakistan Army, who was so impressed with her work. দেখো, এটা ইনঅগ্রেটেড মানে কি? ইনঅগ্রেটেড মানে হলো যে আমরা উদ্বোধন যেটাকে বলি, ঠিক আছে, এটা উদ্বোধন করা হয়েছিল। ইট ওয়াজ ইনঅগ্রেটেড, এটা প্যাসিভ ভয়েসে আছে। হ্যাঁ, এটা ওয়াজ ইনঅগ্রেটেড, এটা প্যাসিভ ভয়েসে আছে। তো ইনঅগ্রেটেড অর্থ কি? উদ্বোধন করা হয়েছিল। এটা উদ্বোধন করা হয়েছিল বাই জেনারেল আজম খান, যিনি ছিলেন পাকিস্তান আর্মির প্রধান। এরপরে হু ওয়াজ সো ইমপ্রেসড, আমরা বলি আই এম সো ইমপ্রেসড, আমরা বলি না? ঠিক আছে, সো এখানে যে সেই জিনিসটাই বলেছে যে ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ, ফ্যাসিনেটেড মুগ্ধ হওয়া, ইমপ্রেসড মুগ্ধ হওয়া, তার মানে হচ্ছে সো ইমপ্রেসড, তিনি মুগ্ধ হয়েছিলেন উইথ হার ওয়ার্ক, তার কাজ দেখে। দ্যাট হি গেভ, তিনি দিয়েছিলেন, তিনি গিয়েছিলেন এ গ্র্যান্ট অফ 10,000 টাকা। ওরে বাবা রে বাবা, দেখো সেই আমলের 1960 সালে 10,000 টাকা। সো এটা কি মুখের কথা? তোমাদের কাছে মনে হইতে পারে ভাই 10,000 টাকা কিছু হয় নাকি? ঠিক আছে, গ্র্যান্ট মানে অনুদান, গ্র্যান্ট মানে কি? অনুদান। সো তিনি একটা গ্র্যান্ট দিয়েছেন, অনুদান দিয়েছিলেন 10,000 টাকা সেই সময়। টু প্রমোট, খেয়াল করে দেখো, টু প্রমোট, দেখো প্রচার করা, আমরা জানি প্রমোট মানে কি? প্রচার। কি করতে? প্রচার করতে। টু প্রমোট, প্রচার করতে, স্কাল্পচার ভাস্কর্য, অ্যাজ অ্যান আর্ট ফর্ম, শিল্প ধারায়, এটা শিল্প ধারায় প্রমোট করার জন্য বা প্রচার করার জন্য তিনি তখন কি করেছিলেন? শিল্প ধারায় প্রচার করার জন্য তিনি তখনকার সময় 10,000 টাকা অনুদান দিয়েছিলেন। এরপর দেখো কি বলেছে, শি ইউজড সিমেন্ট উড, তো তিনি ব্যবহার করতেন তার যে এই যে মানে স্থাপত্য, তিনি কি ব্যবহার করতেন? দেখো, তিনি ব্যবহার করতেন হচ্ছে সিমেন্ট, কাঠ, তারপর প্লাস্টার, যে সিমেন্ট ইউজ করতেন, কাঠ ইউজ করতেন, প্লাস্টার ইউজ করতেন, স্টোন পাথর ইউজ করতেন ফর দ্য ম্যাটেরিয়াল, মানে হচ্ছে উপাদান হিসেবে, ফর হার স্কাল্পচার। তার যে ভাস্কর্য, এই ভাস্কর্যে তিনি কি ইউজ করতেন? দেখবে এখনো ভাস্কর্যগুলো সিমেন্ট, কাঠ থাকে, সিমেন্ট থাকে, ঠিক আছে। তো তিনি সিমেন্ট, তারপরে পাথর, প্লাস্টার এগুলো ব্যবহার করতেন। ভাই এটা খুব মানে ইজি, তো আমি একটু ইয়ে করে যাচ্ছি। এরপর দেখো কি বলেছে, ইন দ্য আর্লি 1960s, দেখো 1960 সালের শুরুর দিকে, আর্লি মানে কি? শুরুর দিকে, তার মানে খেয়াল করে দেখো এখানে কি বলেছে যে ইন আর্লি মানে হচ্ছে 60-এর দশকের শুরুতে, 1960s, আপন দ্য পাকিস্তান আর্ট কাউন্সিলস ইনভাইটেশন। খেয়াল করে দেখো ওই সময় একদা বা ওই সময় দা পাকিস্তান আর্ট কাউন্সিলস ইনভাইটেশন। এখন অনেক বলবে পাকিস্তান আসলো কেন? ওই যে 1960 সালে তো বাংলাদেশ ছিল না, তাই না? যেহেতু বাংলাদেশ ছিল না, তাহলে পাকিস্তান আর্ট কাউন্সিল মানে পাকিস্তানের যে আর্ট কাউন্সিল ছিল, ওইটার ইনভাইটেশনে, আমন্ত্রণে, শি মুভ টু ওয়েস্ট পাকিস্তান
and produced many works there. তার মানে খেয়াল করে দেখো, she moved মানে হচ্ছে চলে যান, তিনি সেখানে চলে যান। দেখো, she moved to ওয়েস্ট পাকিস্তান, তিনি এখানে ইস্ট পাকিস্তানের কথা বলছিল, তিনি তখন ওয়েস্ট পাকিস্তানে চলে যান। ওয়েস্ট পাকিস্তানে গিয়ে প্রডিউস মানে কি উৎপাদন করা, তিনি উৎপাদন করেছিলেন কি উৎপাদন করেছিলেন? মেনি ওয়ার্কস হিয়ার, এখানে অনেক 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 কর্ম, শিল্পকর্ম তিনি করেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার দেখো, ইন 1962 1962 সালে ট্রি ট্রাভেল টু বোম্বে, তিনি ভ্রমণ করেছিলেন বোম্বে। তো খেয়াল করে দেখো কি বলেছে, যে ইন 1962 শি ট্রাভেল ভার্বের পাস্ট ফর্ম, তিনি ভ্রমণ করেছিলেন টু বোম্বেতে, টু লার্ন। খেয়াল করে দেখো, তিনি কি করেছিলেন? বোম্বে গেছেন। বোম্বে বলতে কি জানো? বোম্বে বলতে কিন্তু মুম্বাই। দেখো, বোম্বে বলতে বর্তমান যে মুম্বাই, ওইটাকে বোম্বে বলে, বুঝছো? মুম্বাই। তাহলে দেখো, শি ট্রাভেল টু বোম্বে, তিনি বোম্বে গিয়েছিলেন টু লার্ন ভারতনাট্যম। তিনি তখন মুম্বাই চলে গিয়েছেন ভারতনাট্যম শিখতে। ভারতনাট্যম হচ্ছে নৃত্য, জানি না কেমন, ঠিক আছে, জাস্ট বুঝানোর জন্য আর কি। ঠিক আছে, দক্ষিণ ভারতীয় একটা নৃত্যশৈলী, এটা হচ্ছে কি ভারতনাট্যম। তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখবা ভারতনাট্যম। ঠিক আছে, জাস্ট তোমাদের বুঝানোর জন্য আর কি। এবার দেখো, এন্ড আ ইয়ার লেটার, এক বছর পর, মুভ টু প্যারিস। দেখো কি একটা অবস্থা, এই বেটি কি করছে? আগে গেছে ওয়েস্ট পাকিস্তান, সেখানে অনেক কাজ করছে, এরপরে আবার গেছে বোম্বে, মুম্বাইতে ভারতনাট্যম শেখার জন্য। ঠিক আছে, এরপর দেখো আ ইয়ার লেটার, হ্যাঁ, এক বছর পরে কোথায় গেছে? আবার প্যারিসে গেছে। তারপর দেখো, হোয়ার শি, সেখানে হি রিমেইনড ফর দ্য রেস্ট অফ হার লাইফ। ওকে, এই শেষ পর্যন্ত প্যারিসে এসে থামছে। রিমেইন মানে অবস্থান করেছিলেন, দ্য রেস্ট অফ আর লাইফ, তার জীবনের বাকি সময়। দ্য রেস্ট অফ, আমরা বলি না ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, তোমরা শুনছো এরকম? ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের শেষ পর্যন্ত। ঠিক আছে, বলি না আমরা, শুনি এরকম করি, ফর রেস্ট অফ মাই লাইফ। সো এইখানে এটাই বলেছে, দ্য রেস্ট অফ হার লাইফ। সে লিভড ইন থাইল্যান্ড ফ্রম 1968 টু 97। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে জিনিসটা বলেছে, দেখো, তিনি প্যারিসে যান এবং সেখানে বাকি সময় কাটান। এর মধ্যে আবার একটা কাহিনী আছে, বাকি সময়টা মধ্যে 1962 থেকে তিনি সেখানে কাটাইছেন। এরপরে 1968 সালে আবার দেখো পাগলা ঘোড়া। এরপর দেখো, শি লিভড ইন থাইল্যান্ড ফ্রম 1968 টু 1970 and had her second solo exhibition, এবং 3 বছর মানে 68 69 70 3 বছর সেখানে ছিলেন, and had her second solo, আরেকটা দ্বিতীয় একক এক্সিবিশন মানে প্রদর্শনী। ঠিক আছে, এক্সিবিশন মানে কি? প্রদর্শনী। তার যে প্রদর্শনী আছে সেখানে, কোথায় সেটা দেখো, ইন ব্যাংককস অ্যালায়েন্স ফ্রাঞ্চাইজ ইন 1970। তো এখানে খেয়াল করে দেখো, ব্যাংককের একটা অ্যালায়েন্স ফ্রাঞ্চাইজি হয়েছিল, সেখানে তিনি 1970 সালে একক মানে তার যে দ্বিতীয় প্রদর্শনী সেটা করেছিলেন, অ্যালিয়াস ফ্রাঞ্চাইজি। at the time ওই সময়ে she was using remains from plane crashes of, দুঃখজনক, কে জানি বলছে উনি বেঁচে আছে কিনা, এই যে শরীরে কাটা দিয়ে দিছে। সো খেয়াল করে দেখো কি বলেছে, at that time ওই সময় she was using, খেয়াল করে দেখো এখানে আমাদের যে জিনিসটা বলছে, খুব মানে কঠিন একটা লাইন, কঠিন বলতে একটু তিনি ব্যবহার করেছিলেন রিমেন্স, ধ্বংসাবশেষ। রিমেন্স মানে বাকি অংশ, ফ্রম প্লেন ক্র্যাশেস। দেখো, যে প্লেন ক্র্যাশেস হয়েছিল, আমেরিকান এয়ারপ্লেন ফ্রম দ্য ভিয়েতনাম ওয়ার। দেখো, ভিয়েতনাম ওয়ার, তোমরা হয়তো ভিয়েতনাম ওয়ার সম্পর্কে জানো, ভিয়েতনাম ওয়ারে অনেক মানুষের আসলে ধ্বংসাবশেষ হয়েছিল, বা এই জায়গাটা এটাই বলেছে, তিনি তখন কি করেছিলেন, ওই জায়গাটা তিনি কালেক্ট বা হচ্ছে যুক্ত করেছিলেন। ভিয়েতনাম যুদ্ধে যে আমেরিকান বিমানগুলো ছিল, আমেরিকান এয়ারপ্লেন, মানে তখন তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় বিধ্বস্ত যে বিমানগুলো ছিল সেগুলো ব্যবহার করেছিলেন। দেখবা যে বিভিন্ন ধ্বংসাবশেষ থাকে, যেমন ঢাকা ইউনিভার্সিটির ওই যে ইয়েতে টিএসসির পাশে দেখবা যে একটা ভাঙ্গা গাড়ি আছে। ঠিক আছে, বা এটা একটা নাম, দেখো এখানে ব্যাংকক অ্যালায়েন্স ফ্রান্সিস একটা নাম। এখন আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা কি? এটা একটা নাম। ঠিক আছে, বাংলাদেশ, এই যে বাংলাদেশ ইউনাইটেড পার্টি, নতুন একটা পার্টি হয়েছে বিউপি। ঠিক আছে, আবার আমি একটা নতুন, ঠিক আছে,
আবার দেখো একটা নতুন পার্টি দেখছি, আমার বাংলাদেশ পার্টি, এবিপি নাকি যেন। তো এই যে এগুলার পার্টি, এগুলার ভাই অর্থ নাই, এটার পুরোটা একটা সংস্থার নাম, ঠিক আছে। সো তিনি এটা ইউজ করেছিলেন ভিয়েতনামে যে আমেরিকান বিমানগুলো হয়েছে ওইখান থেকে তিনি ধ্বংসাবশেষ কি করেছিলেন, ইউজ করেছেন। আর এখানে যদি তুমি যদি আলাদা করে বলো ভাইয়া, অ্যালায়েন্স মানে হচ্ছে যদি আলাদা অর্থ হয় সেটা হচ্ছে মৈত্রী, ঠিক আছে। অ্যালায়েন্স মানে হচ্ছে কি মৈত্রী, যেমন চীনে এটাকে বলে অ্যালাইস, অ্যালাইস ফ্রেন্ডশিপ আর কি, ফ্রেন্ডশিপ, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার দেখো, নবের আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার্স অফ দ্য শহীদ মিনার। এই যে এটা অনেকে জানতা না, কে কে জানতা না বলতো, ঠিক আছে। যে নবের আহমেদ মূল নকশাকারের মধ্যে একজন ছিলেন, তিনি হচ্ছে এই যে দেখো, নবের আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল, ঠিক আছে। অরিজিনাল, এখানে কপিবাজি নাই, ঠিক আছে। এখানে যে অরিজিনাল মানে কি মূল, তার মানে তিনি নকশাকারদের একজন ছিলেন, ঠিক আছে। এবং এখানে বলা আছে ইন হুইচ, যেটিতে শি কোলাবোরেটেড উইথ, কোলাবোরেটেড মানে কি যুক্ত থাকা, যৌথভাবে কাজ করা, যৌথভাবে, কোলাবোরেটেড মানে কি যৌথভাবে কাজ করা, ঠিক আছে। বাই বিএমপি মানে বাংলাদেশ মহসিন পার্টি ও মহসিন সাল লিখছো তো, খেয়াল করে দেখো, শি কোলাবোরেটেড উইথ হামিদুর রহমান। তিনি এই যে আমরা দেখি আমাদের শহীদ মিনারের স্থপতি হিসেবে আমরা হামিদুর রহমানকে জানি, ঠিক আছে। সো এই জিনিসটা হলো বলা আছে যে শি কোলাবোরেটেড উইথ হামিদুর রহমান, তিনি হামিদুর রহমানের সাথে কোলাবোরেট, যৌথ ছিলেন। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি কি ছিলেন, পুরস্কৃত হয়েছিলেন দ্য 21 পদক ইন 1997। দেখো এখানে যে জিনিসটা বলেছে তোমরা বুঝতে পেরেছো তো, তিনি মূল নকশাকারীর সাথে ছিলেন। আচ্ছা এরপর দেখো, শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হয়েছেন 21 পদক ইন 1997 ইন অ্যাবসেন্টে। দেখো অ্যাবসেন্সিয়া অর্থ হচ্ছে অনুপস্থিত, অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্সিয়া অনুপস্থিত। তো 21 পদক দিন তিনি কি ছিলেন, অনুপস্থিত ছিলেন। and an exhibition was arranged from her books left in Dhaka in April May 1998, মানে এপ্রিল মের দিকে। তো খেয়াল করে দেখো কি বলেছিলেন, তিনি অনুপস্থিত অবস্থায় 21 পদক পান 1998 সালে এপ্রিল মে মাসে ঢাকায়। তাকে রেখে যাওয়া কাজগুলো নিয়ে একটা প্রদর্শনী আয়োজন করা হয়, তার রেখে যাওয়া কাজগুলো ইয়ে করা হয়। দেখো এখানে আমি যদি শেষ লাইনটা বুঝাই, যে তিনি যে 21 পদক পেয়েছেন, সে 21 পদকের দিন তিনি কি ছিলেন না, মানে তিনি হচ্ছে ওইখানে উপস্থিত ছিলেন না। অ্যাবসেন্সিয়া মানে হচ্ছে অনুপস্থিত। ওকে, সো খেয়াল করে দেখো, এবার দেখো এন্ড লাস্টে কথা বলছে, এন এক্সিবিশন, একটা প্রদর্শনী ওয়াজ অ্যারেঞ্জড, খেয়াল করে দেখো আয়োজন করা হয়েছিল ফ্রম হার ওয়ার্কস, তার কাজগুলো থেকে, লেফট বিহাইন্ড যেগুলো সে রেখে গিয়েছিল, ইন ঢাকা ইন এপ্রিল মে, এটা মানে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বলা হয়েছে 1998 সালে। সো তার যে কাজগুলো সেখানে, তার কাজগুলো বা তার যে থাকা কাজগুলো, এটা নিয়ে তিনি একটা প্রদর্শনী করা হয়েছিল। সো এখানে যে জিনিসটা যদি আমি সামারি করি, এতটুকু সামারি করলে কি হয়, সেটা হলো নবের আহমেদ তার যে শিল্পকর্মগুলো করেছেন সেখানে তার প্রদর্শনীর মাধ্যমে দেখিয়েছিলেন, এবং সেটা হচ্ছে পাকিস্তান আমলে ছিল, এবং তার প্রদর্শনীতে কি হয়ে মুগ্ধ হয়ে, ইমপ্রেসড হয়ে তিনি 10,000 টাকার একটা গ্র্যান্টও পেয়েছিলেন সেই সময়। এবং তিনি হচ্ছে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন। সো তিনি বোম্বে গিয়েছেন, সরি ওয়েস্ট পাকিস্তান গিয়েছেন, বোম্বে গিয়েছেন, তারপর হচ্ছে বোম্বের পরে গিয়েছে প্যারিস, প্যারিসের পরে থাইল্যান্ড। সো এইখানে ইয়েটা, এবং তার যেই, খেয়াল করে দেখো এখানে তার যে বিষয়টা ছিল, ভাই অ্যাবসেন্সিয়া অর্থ কি, অ্যাবসেন্সিয়া অর্থ অনুপস্থিত ভাইয়া, ওরে বোকারে। ইন অ্যাবসেন্সিয়া এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন অ্যাবসেন্সিয়া উপস্থিত, অনুপস্থিত থাকা অবস্থায়। ওকে, সো ভাইয়া উনি কি বেঁচে আছেন? আচ্ছা উনি মারা গিয়েছেন হচ্ছে 10 বছর আগে, মেবি 2015 সালে, হ্যাঁ 2015 সালে উনি মারা গেছেন। বেঁচে নাই, বেঁচে নাই, বুড়ি বেঁচে আছে না, উনি বেঁচে নাই, উনি মারা গেছেন। উনি ওই যে বললো না যে তার রেস্ট অফ আর লাইফ, তার রেস্ট অফ আর লাইফ কি বলেছে, যে এই কথাটা বুঝো, প্যারিসে তিনি কাটিয়েছেন, খালি মাঝখান দিয়ে তিনি কি করছেন, ওই যে থাইল্যান্ডে গেছিলেন, কিন্তু তিনি যে মারা গিয়েছেন তিনি প্যারিসে মৃত্যুবরণ করেছিলেন। ওকে, সো আসো এখন আমরা হচ্ছে প্র্যাকটিস করবো। কারো কোন কোশ্চেন আছে? সো এখানে দেখো এই ওয়ার্ড গুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখন প্রত্যেকটার সাথে অ্যান্সার করো। নবের আহমেদ ইজ কনসিডার্ড দ্য পায়োনিয়ার অফ মডার্ন ড্যাশ। দ্রুত দ্রুত অ্যান্সার করো। অবশ্যই এটা কি হবে, স্কাউটিং। সো আমরা পড়েছিলাম স্কাউটিং এ।
হু প্রোক্লেমড, কে প্রোক্লেম করেছিলেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন। আমি তোমাদেরকে যেভাবে পড়াইছি আশা করি আর প্রবলেম হবে না, মানে যে কোনো আনসার করতে পারবা। নোবেল আহমেদ স্কলার ভোকাবুলারি বেসড অন কম্বিনেশন, তাদের কম্বিনেশনটা কি ছিল? ইসলামিক ছিল না, পলিটিক্যাল ছিল না, রিলিজিয়াস ছিল না, ওয়েস্টার্ন আইডিয়াস এন্ড ফোক ট্রেডিশন। দেখো যেভাবে পড়াইছি ওইভাবে যদি ইউজ করো তাহলে হবে। ভাইয়া বইতে কি মারা যাওয়ার কথা উল্লেখ করছে না? বইতে মারা যাওয়ার করছে না, আমি তোমাদেরকে বললাম আর কি। সো অ্যান্সার কি হবে? ওয়েস্টার্ন আইডিয়াস এন্ড ফোক ট্রেডিশন। এবার দেখো নোবেল আহমেদ ফার্স্ট সোলো এক্সিবিশন ওয়াজ হেল্ড, কোথায় হয়েছিল বলো তো? ঢাকা, চিটাগং, প্যারিস নাকি ওয়েস্ট পাকিস্তান? ফার্স্ট যেটা হয়েছিল সেটা অবশ্যই কি ছিল? সেটা অবশ্যই ঢাকা হয়েছিল। আবার অ্যান্সার দিও না ওয়েস্ট পাকিস্তানে। সে পরে ওয়েস্ট পাকিস্তানে গেছে, আমরা তখন ইস্ট পাকিস্তানে ছিলাম। তারপরে খেয়াল করে দেখো নোবেল আহমদ কোলাবোরেটেড হামিদুর রহমান ডিজাইনিং দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, শহীদ মিনার, লালবাগ ফোর্ট, আহসান মঞ্জিল। কেমন লাগতেছে ভাইয়ারা বলো, পারতেছো? অবশ্যই পারবা, এখানে অবশ্যই কি হবে? শহীদ মিনার হবে। এরপর দেখো নোবেল আহমেদ ওয়াজ বর্ন ইন কালচারালি ইনক্লিন ফ্যামিলি ইন ঢাকা, রাজশাহী, চিটাগং, সিলেট। অবশ্যই আমরা দেখলাম চাটগাইয়া, উনি হচ্ছে কি চাটগাইয়া। তোমরা অনেকে আছো না চাটগাইয়া? ওকে, এবার আসো নোবেল আহমেদ ওয়াজ ইন্সপায়ার্ড বাই হার মাদার্স স্কিলস ইন মেকিং ক্লে স্কাল্পচার, ডলস হাউসেস আউট অফ ক্লে, পোটারি, ট্রেডিশনাল এমব্রয়ডারি। সো আমরা দেখেছি, আমরা পড়েছি, আমরা শুনেছি, আমরা বুঝেছি, আমরা শুনেছি, আমরা বুঝেছি, ডলস হাউসেস আউট অফ ক্লে। কঠিন লাগে? এবার আসো, ইন আর ওয়ার্ডস নোবেল ইনকর্পোরেটেড থিমস বেসড অন হিন্দু mythology, abstract modernism, ইসলামিক কালচার, বুদ্ধিস্ট কালচার। কি হবে? বুদ্ধিস্ট কালচার। এবার দেখো নোবেল আহমেদ হেল্ড হার সেকেন্ড সলো এক্সিবিশন 1970, 1970 সালে। কোথায়? তোমাদের বলেছিলাম সে তার রেস্ট অফ লাইফ প্যারিসে কাটাইছে, কিন্তু মাঝখান দিয়ে সে কোথায় ছিল? থাইল্যান্ডে ছিল। ঠিক আছে, থাইল্যান্ডের কথা বললে তো ভয় লাগে। এন্ড দেন লাস্ট দেখো 1962 সালে নোবেল আহমেদ ট্রাভেল টু বোম্বে টু লার্ন কি? ওই যে শিখাইলাম। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো পেইন্টিং, স্কাল্পচার, মডার্ন ড্যান্স, অবশ্যই কি ভারতনাট্যম। ভারতনাট্যম তিনি মুম্বাইতে এটা শিখতে গেছেন। কটা হয়েছে? কার কার কটা হয়েছে 10টার মধ্যে? ওকে, হু ইজ নোবেল আহমেদ? মাইরা দিবা। নোবেল আহমেদ কে ছিলেন? তো এটা তো তোমাদের প্যাসেজই দেওয়া আছে, ওই যে নোবেল আহমেদ দ্য ফার্স্ট মডার্ন স্কাল্পচার ইন বাংলাদেশ। ভাই সবগুলো হয়েছে, মাশাআল্লাহ। এবার দেখো হোয়াট ইন্সপায়ার্ড নোবেল আহমেদ টু বিকাম স্কাল্পচার, কিভাবে তিনি ইন্সপায়ার্ড হয়েছেন? ওই যে তার মায়ের ডলস হাউসের আউট অফ ক্লে দিয়ে, ওইটা তো দেওয়া আছে, খালি বসায় দিবা। So Nobela was inspired by her mother who made dolls house out of clay. This made her interested in working with three-dimensional forms and sculpture. এরপরে দেখো ভাইয়ারা হোয়াট ম্যাটেরিয়ালস ডিড নোবেলা ইউজ, তিনি কি কি ইউজ করেছিলেন? আমরা দেখেছি তিনি ইউজ করেছিলেন সিমেন্ট, উড, প্লাস্টার। পড়াইছিলাম কিনা বলো? সিমেন্ট, উড, প্লাস্টার, স্টোন, এগুলো ইউজ করেছে। And then when and where did Nobel Ahmed have her first solo exhibition? তিনি 1960 সালে আমরা দেখেছি প্রথম যে এক্সিবিশনটা ছিল সেটা হচ্ছে 60 সালে, এবং সেটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, যেটা ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, যেটা সেটা। And then what recognition did Nobel Ahmed receive for her work? তিনি কি পেয়েছিলেন? 21 পদক পেয়েছিলেন, কিন্তু তিনি অ্যাবসেন্ট ছিলেন, তাই না? Then Nobel Ahmed was awarded the 21 পদক in 1997 for her contribution to art. She also have designed the Shahid Minar and Memorial in Bangladesh. Okay. So ভাই এটা কম আসে, তারপর এটা সরাসরি आंसर দেখে দেখে বসায় দিবা, এটা কিছু না। ওকে, এবার আসো তোমাদের বলেছিলাম এই যে শোয়িং দ্য অ্যাক্টিভিটিজ অফ নোবেল আহমেদ। এই যে নোবেল আহমেদের যে অ্যাক্টিভিটিস গুলো ছিল এটা তুমি দেখাবা। সো এটা দেখানোর কিছু নাই, এটা খুব ইজি জিনিস। তোমরা যারা মনোযোগ দিয়েছো তাদের জন্য পাকার পান ও শিয়ানি পান্তাবাত। ঠিক আছে, সো প্রথমটা বলেছে তিনি ছিলেন পাইওনিয়ার অফ মডেল স্কাল্পচার বাংলাদেশ। সো আমরা এরকম আরো 5টা বসাবো। ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার অ্যান্ড মিসরিপ্রেজেন্টেড আর্টিস্ট ইন কান্ট্রি। তার একজন কিন অবজারভার ছিলেন ভিলেজ লাইফস, গ্রামের জীবন, এবং তিনি ফোক ট্র্যাডিশন নিয়ে তিনি একটা কিন অবজারভার ছিলেন। এরপরে যদি আমরা বলি যে যিনি হচ্ছেন আঁকে বা চিত্রিত করেছেন দ্য এক্সপিরিয়েন্স অফ ওমেন। ওকে, তারপর দেখো ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার্স অফ শহীদ মিনার একজন ছিলেন, একজন উইনার অফ 21 পদক ছিলেন। ঠিক আছে, তবে আজকের ক্লাসে মজা হলো কি তোমরা কেউই আজকে দুষ্টামি করো না ক্লাসে, সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে আজকে কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট হয় নাই, এই জন্য ক্লাসটা করে আজকে অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ হয়ে গেছে। তোমরাই বলো, তাই না?
সত্যি করে বলো, আজকের ক্লাসটা খুব মজা পাইছো না? কারণ আজকে উল্টাপাল্টা কমেন্ট নাই, আমারও মানে তোমাদের কমেন্ট দেখে মানে ইয়া হয় নাই। সো খেয়াল করে দেখো, নভেরা আহমেদ ওয়াজ এ পাইনিয়ারিং, ওই যে জিনিসটা জাস্ট তুমি তোমার মতো করে একটু ছোট করে লিখবা। তারপর দেখো পাইনিয়ারিং মডার্ন স্কাল্পচার ইন বাংলাদেশ, often underrepresented, মাঝে মধ্যে দেখলাম। born in Chittagong, she was inspired by her mother clay work, educated in London, তার ইয়া চলে আসবে, তারপর তার কাজ চলে আসবে, ওয়েস্টার্ন আইডিয়াস, ফোক ট্র্যাডিশন, ভিলেজ লাইফ তিনি করেছেন, ফোক মোটিভ দিয়েছেন, বুদ্ধিস্ট থিমস, ডেভেলপিং এ ইউনিক স্টাইল এন্ড হাইলাইটেড ওমেন্স এক্সপেরিয়েন্স। ঠিক আছে ভাইয়া, প্যারাগ্রাফ ফরম্যাট কি কম্পোজিশন ইউজ করবে? আরে ভাই, কম্পোজিশন ইউজ করতে পারো, কিন্তু প্যারাগ্রাফের কম্পোজিশন তো এক না, কম্পোজিশন একটু বড় করতে হয়।